বিছানায় দখল নেওয়া স্রোতের জন্য জায়গা বাটোয়ারা করতে গিয়ে এবার স্রোত সার্থক একে অপরকে নিয়ে খাট থেকে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন একে অপরের সাথে তুমুল ঝগড়াঝাটি করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই জায়গার বাটোয়ারা করতে গিয়ে স্রোতের সাথে ঝগড়াঝাটি করার অবস্থায় স্রোতকে নিয়ে খাট থেকে পড়ে যাওয়া মাত্রই স্রোতের মাথায় লাগা সিঁদুর সার্থকের ড্রেসে লেগে যায়। আর ঠিক সেই সময় সার্থক যখন দরজা খুলে বাইরে চলে আসে, ঠিক সেই মুহূর্তে আয়শা এবং আয়শার কাজিনরা হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে যে, কী রে দাদা ভাই, তুই এখন থেকে বইয়ের সিঁথির সিঁদুর নিজে গায়ে লাগিয়ে হাঁটাচলা করা শুরু করে দিয়েছিস। এরপর তো দেখবো যে না, ওর কপালে টিপ থেকে শুরু করে সব কিছুই তুই শেয়ার করা শুরু করে দিবি ওর সাথে। কী রে দাদা ভাই, ওদের কী কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, তোর এরকম করে পাগলের মতন হাসছিস কেন বলতো, কী হয়েছে পিসিমণি? তখন এই কথা বলা মতো সার্থকের পিসিমণি বলতে থাকে, তুই বরঞ্চ স্রোতের কাছে গিয়ে জিজ্ঞেস কর। ওদিকে স্রোত যখন সার্থকের গলায় এবং কাপড়ে সিঁথির সিঁদুর দেখতে পায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে, স্যার আপনার অন্তত একটু খেয়াল করে নিজের উপরে তারপরে দরজা খোলা উচিত ছিল, কারণ আপনি লক্ষ্য করেননি যে আপনার পাঞ্জাবি থেকে শুরু করে আপনার গলায় ঘাড়ে সব জায়গায় সিঁদুর লাগা আছে। ওই কথা বলা আমাদের সার্থক বলতে থাকে, সিঁদুর কী করে আমার গায়ে লাগতে পারে বলো তো? নিশ্চয়ই তুমি এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছো, তাই না? সকলের সামনে এরকম করে আমাকে লজ্জায় ফেলার জন্য, হেনস্থা করার জন্য। তোমার কি আমার উপর থেকে প্রতিশোধ নেওয়ার কোনো রকম কোনো সুযোগে হাতছাড়া করতে ইচ্ছা করে না স্রোত? তখন স্রোত বলতে থাকে যে, স্যার আপনার ভুল ধারণা ভাঙিয়ে দেওয়ার জন্য আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি। যখন কিনা আপনি আপনার এই বেডের জায়গা বাটোয়ারা নিয়ে আমার সাথে ঝগড়াঝাটি করছিলেন না, তখন আপনি যখন আমাকে নিয়ে পড়ে গিয়েছিলেন খাট থেকে, ঠিক সেই মুহূর্তেই হয়তো বা ভুলবশত আমার কপালে লাগা এই সিঁথির সিঁদুর আপনার গায়ে লেগে গিয়েছে, এছাড়া কোনো কিছু না। তাই আমাকে শুধু শুধু কালপ্রিট সাজানোর একদম চেষ্টা করবেন না। আপনি যদি এরকম করে আমার দিকে মিথ্যে অভিযোগ ছুড়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এরকম অনেক অভিযোগ কিন্তু আমি আপনার বিরুদ্ধে দাঁড় করাতে পারি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, এখন আমি এই সিঁদুরটা মুছবো কী করে বলো তো? তখন এই কথা বলা মাত্র স্রোত মনে মনে বলতে থাকে যে, স্যার এরকম করে কত কিছু থেকে আপনি পিছু ছাড়াবেন বলুন তো? যখন একসাথে বাধা পড়িয়ে গিয়েছি, তাহলে এরকম করে সবসময় কিছু না কিছু আমাদের মাঝখানে লেগেই থাকবে। কিন্তু তার থেকেও বড় কথা, এরকম করে সব কিছু ম্যানেজ করেই আমাদেরকে একসঙ্গে চলতে হবে। তো ওদেরকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, একটা জিনিস তোমার জন্য আনা হয়েছিল, সেই জিনিসটা আমার দেয়া হয়নি, দেবো করে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, কী স্যার এখন বকুনি দিবেন, সেটাই বাকি আছে? তখন এই কথা বলা মাত্র সার্থক পকেট থেকে গিফট বের করে বলতে থাকে যে, এটা তোমাকে দেওয়ার কথা ছিল, কারণ আমাকে সকলে বলে দিয়েছিল যে ফুলসজ্জার রাতে নাকি বউকে কোনো একটা গিফট দিতে হয়, তার জন্যই আসলে এই গিফটটা আনা হয়েছিল। এখন তোমার পছন্দ হবে কি না সেটা আমি জানি না, তাই যদি নাও পছন্দ হয় তাও তোমাকে এটা রেখে দিতে হবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার এর কী প্রয়োজন ছিল বলুন তো? আর আপনি যে বললেন না, পছন্দ হোক বা না হোক তাও রেখে দিতে হবে, এটা তো আমি গোটা জীবন আমার কাছে সযত্নে রেখে দিব, কারণ আমি চাই না যে আপনার দেওয়া কোনো রকম কোনো প্রথম গিফটের উপরে কোনো ধুলাও পড়ুক। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক যখন স্রোতকে দেখতে থাকে যে ওর চোখে জল এসে পড়েছে সার্থকের দেওয়া সেই রিংটা দেখে, তখন স্রোত বলতে থাকে যে, স্যার এই রিংটা আমার খুব পছন্দ হয়েছে। তখন সার্থক বলতে থাকে যে, এতই যখন পছন্দ হয়েছে তাহলে একবার হাতে পরে তো দেখো। তখন স্রোত বলতে থাকে যে, দেখুন তো কেমন লাগছে স্যার। তখন সার্থক যখন স্রোতের হাতে সেই ফিঙ্গার রিংটা দেখতে পায়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, সত্যি তোমাকে খুব মানিয়েছে। আসলে আমি সেরকমটা ভাবতে পারিনি যে তোমার উপর এতটা এই জিনিসটা মানাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।